ওরা টেন্টেড, ওরা দাগি, ওরা হলো অপরাধের ভাগী। ওদের বেতন ফিরিয়ে দিতে হবে 12% সুদ সহ। ওরা যখন কাটমানি দিয়েছিল 15-20 লাখ টাকা দিয়েছিল, হয়তো ওটা কুন্তল নিয়েছিল বা শান্তনু নিয়েছিল। সাক্ষী ছিল গোপাল দলপতি আর তার বান্ধবী হৈমন্তী। ওটা গিয়েছিল হয়তো কালীঘাটের কাকুর কাছে, সেখান থেকে জনৈক হয়ে আকাশে বাতাসে টাকা উড়ে গিয়েছিল। দিয়েছিল, ওরা দিয়েছিল জমি জায়গা বিক্রি করে। বাবার কাছে ওরা কেঁদেছিল, বাবা কি করব, পশ্চিমবঙ্গের চাকরি বন্ধ হয়ে গেছে বাবা। আবার কেন কেন বাবা, পরীক্ষা বসেছিস তো তুই? বলছে পরীক্ষা বসে কিছু হবে না, সামনে পরীক্ষা সাদা খাতে জমা দিতে বলেছে। আমরা তাই করেছি বাবা। আর র্যাঙ্ক জাম করতে হবে, আমার র্যাঙ্কটা পিছনের দিকে আছে, আমার প্যানেলের মেয়াদ চলে গেছে, এক্সপায়ারি ডেট হয়ে গেছে, তারপরেও রাখবে বলেছে, টাকা দিতে হবে বাবা। এমনি যারা যোগ্য তাদের চাকরি হবে না, তাদের প্যানেলের পিছন দিয়ে করা হয়েছে। র্যাঙ্ক জাম করে যারা যোগ্য তাদেরকে পেছনে, আর আমাদেরকে আমি না দিলে অন্য লোক দেবে টাকা, তারা এগিয়ে যাবে। বাবা আমি কি চাকরি নেব না বাবা? বাবা কেঁদেছিল, কাঁদতে কাঁদতে বলেছিল কি করবি বল, তোরও তো বয়স হচ্ছে, কতবার পরীক্ষা বসলি, চান্স তো পেলি না। একটাই 4 বিঘে জমি আছে, খুব ভালো ফসল দিচ্ছিল রে, দে বল, লোক দেখ, বেচে দেবো, 15 লাখ টাকা যদি পাই, তাতেই যদি চাকরি তোর হয়। 15 লাখ টাকা দিয়েছিল, অনেক খেটে খুঁটে চাকরিটাও হয়েছিল। চাকরিটা চলে গেল। চাকরিটা হওয়ার পরে বাবা খুব সন্তুষ্ট হয়েছিল, যাক এ রাজ্যে তারা টাকা দিলেও চাকরিটা হয়, বন্ধু চাকরিটা হয়, টাকা দিলে হয়। বাবার সেকেলে বাবা তো, তার ধারণা ছিল পরীক্ষায় বসে চাকরি দিতে হয়, কিন্তু পরবর্তীকাল ধারণা না 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 না, টাকা চাকরি এনে দেয়, এটাই রাজ্যে চলে, এটা তো অন্য কিছু না, টাকা চাকরি এনে দেয়, চাকরি টাকা, টাকা চাকরি। কিন্তু সুপ্রিম কোর্ট তো অন্য কথা বলছে, তারা বলছে 5 বছর পরে, 10 বছর পরে তোমার চাকরি, তুমি টেন্টেড, তুমি দাগি, তুমি আসামি, তুমি কাকো, শুধু তোমার চাকরিটা কে নেবো তা নয়, এই 8-10 বছর ধরে তুমি 50 লাখ টাকা বেতন পেয়েছো, তার 12%, সেটা দেখা যাবে হয়তো 60 লাখ টাকা ইন্টারেস্ট বা 55 লাখ টাকা ইন্টারেস্ট। তাহলে আগে 15 লাখ টাকা দিয়েছো জমি বেচে, আবার 55 লাখ টাকা দিতে হবে। চাকরি যাবে, মরবে। এরা তো সবাই কৃষ্ণেন্দু হতে পারেনি, কৃষ্ণেন্দু 20 টাকা মাত্র, ওই কুড়কুড়ির দাম মাত্র 20 টাকা। পাঁশকুড়ার কৃষ্ণেন্দু গত পরশু হারিয়ে গেল ছেলেটি, 7-এর ছাত্র, রাস্তাতেই পড়েছিল বেচারি, দোকানটা বন্ধ ছিল, খুব কুড়কুড়ি খাবার শখ ছিল তার, তুলে নিয়েছিল রাস্তা থেকে, সিসিটিভি ক্যামেরা তাই বলছে। কিন্তু সিভিক ভলান্টিয়ার ক্ষমতাশালী, মাননীয় তাকে আশীর্বাদ করেছে, সে বেশি ক্ষমতাশালী, তার বাইক আছে, আবার মা করে চলে এলো। 20 টাকাটা ছেলেটা দিয়ে দিয়েছিল, 20 টাকা নিয়ে তো গিয়েছিল কিনা বলে, তবুও তর্স হয়নি তার, প্রকাশ্য বাজারে মারলো, প্রচণ্ড জোরে মারলো, কান্দর বোস করালো। মাও এসেছিল, সেও শাসন করেছিল সবার সামনে, রাস্তার জিনিস বা তুই করবি কেন, মা এটা বলেছিল হয়তো। সেটি ধারণা ছিল যেমন আম ঝরে পড়ে গাছ থেকে, যে সে কুড়িয়ে নিতে পারে, ঝড়ে ঝরে ঝড়ে ঝরে যাওয়া আমের মতো কুড়কুড়িটা রাস্তায় পড়েছিল, পাইনি বলে নিয়েছিল। বাচ্চাটা তার অসম্মান সহ্য করতে পারেনি, কীটনাশক ছিল, একসাথে 1 বোটো কীটনাশক মুখে ঢুকিয়ে নিয়েছিল, মারা গেল। অসততার শিক্ষা বাচ্চাটি পায়নি, শিক্ষকরা কাটবানির হয়েছে, ছাত্রদের এখনো আদর্শ আছে, তাদের আত্মসম্মান বোধ আছে, প্রাণটা দিয়ে দিল। সেটির মুখটা ভেসে ওঠে মাঝে মাঝে, এই পচে যাওয়া সমাজের দিকে যখন তাকাই, তারা একদিকে,
আর এই ক্লাস 7-এর ছোট্ট বাচ্চাটি 20 টাকার কুড়কুড়ির জন্য যারা জান দিয়ে দেয়, যে আমাকে চোর বলেছে, এটা অসম্মান। সেই জানে চুরি করিনি আমি, তবু চোর বললো, প্রকাশ্য রাস্তায় মারলো, আমি এই জীবন আর রাখবো না। কৃষ্ণেন্দু জান দিতে পারে, তার আত্মসম্মান আছে। পার্থ চট্টোপাধ্যায় জান দেবে না, তার অর্পিতা আছে। পরবর্তীকালে সে মোনালিসার স্বপ্ন দেখছে হয়তো ওই জেলে বসে। মমতা জান দেবে? এত দুর্নীতির তার বিরুদ্ধে উঠছে অভিযোগ। বাংলায় কাকে দরকার? মমতা ব্যানার্জিকে দরকার না কৃষ্ণেন্দুকে দরকার? কাদের দরকার ছিল বেশি করে? খুব ক্লিয়ার করো তাকে। এরা কেউ জান দেবে না, এরা চুরিটা করাটাকে যোগ্যতা মনে করেছে। আমি পরিষ্কার করে বলছি সুপ্রিম কোর্টকে, এটা কি বাস্তবোচিত সিদ্ধান্ত? ওরা আগে 15 লক্ষ দিয়েছে, আবার 55 লক্ষ দেবে, আদৌ দিতে পারবে? নাকি ওরা আত্মসম্মানের জন্য নয়, অপারক হয়ে সুইসাইড করবে? কোনটা অপারক? কি করবে? অত্যাচারে সুইসাইড করা। খুব ঠান্ডা মাথায় বসতে হবে। ঠিক আছে, মানলাম, তারা নাকি পরীক্ষাতেও বসতে পারবে না, মানে আর আগামীতে তাদের জীবন শেষ, তাদের একটাই রাস্তা, সুইসাইড। সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে, আমি বলিনি ভাই। তুমি নিজেকে, আমি নিজেকে ওই জায়গায় রাখলে তো ভাবতেই পারি এটা। আত্মসম্মান থাকলে নিশ্চয়ই ওই ঘুষ দিত না, সেটা নেই, সেটা প্রথমেই বিসর্জন দিয়েছে তারা। তার ছাত্ররা আদর্শ পেয়েছে কৃষ্ণেন্দু, শিক্ষকরা আদর্শ পায়নি। সেই শিক্ষকরা ছাত্রকে পড়াবে, সেই শিক্ষকরা কৃষ্ণেন্দুকে পড়াবে স্কুলে গিয়ে। ছাত্রদের কত বড় অভিশাপ লুকিয়ে আছে বুঝতে পারছো? খুব ঠান্ডা মাথায় ভাবো তো। পচনশীলরা ছাত্রদেরকে নাকি পচনহীন করবে, মানে যারা সুস্থ, যারা আদর্শবান ছাত্র, পচনশীলরা গিয়ে তাদের পড়াবে, ওদের পচন ধরাবে, তাদের গায়ে আধা জল খেয়ে পচন ধরাবে। আমি সুপ্রিম কোর্টে বলি, আচ্ছা বলুন তো, ঠান্ডা মাথায় বলুন, ঠান্ডা মাথায় বলুন, যারা 15 লক্ষ 20 লক্ষ টাকা নিয়ে র্যাঙ্কজামটা করলো, র্যাঙ্কজামটা কি নিজে করেছে ছাত্র? ওই শিক্ষকটা, ওই টেন্টের শিক্ষকরা, ওই দাগি শিক্ষকটা, তারা কি নিজে র্যাঙ্কজাম করিয়েছে? না, র্যাঙ্কজামটা করিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, আমলা, নেতা, মন্ত্রী, দালাল, তারা কি করেছে? স্কুল সার্ভিস কমিশন তো নিজে হাতে করেছে র্যাঙ্কজামটা, নেপথ্যে মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেয়, স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেশন লেটার দেয়, চাকরির নিয়োগপত্র দেয় কে? মধ্যশিক্ষা পর্ষদ। আর অ্যাপ্রুভাল দেয় কে? সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, ডিআই, তবে তার বেতন হয়। এটা যদি পরিকাঠামো, তাহলে ওই যে রেকমেন্ডেশন লেটার, সেটার উপর সিলমোহর দিয়েছে কি? মধ্যশিক্ষা পর্ষদ। আর বাধ্য, হয়তো বাধ্য, তার উপর অ্যাপ্রুভাল দিয়েছে কি? ডিআই। পুরো নেটওয়ার্ক সরকার, তার মানে সরকার। তাহলে যারা র্যাঙ্কজাম করালো, যারা সাদা খাতা জমা নিল, যারা এক্সপায়ার হয়ে যাওয়া প্যানেলকে বাঁচিয়ে রাখলো, পচে যাওয়া প্যানেলকে জিয়ে রাখলো, যারা হার্ড ডিস্ক জ্বালালো, ওএমআর সিট পোড়ালো। গোপাল দলপতির প্রেমিকার নাম হচ্ছে হৈমন্তী, তার বাড়ি হাওড়ায়। সেই হৈমন্তীর ঘরে ওএমআর সিট পাওয়া গেছে। ওএমআর সিটের গণতন্ত্রকরণ, বিকেন্দ্রীকরণ, ঘরে ঘরে ওএমআর সিট। লালগড়ে বুড়িমা রান্না করছে, উনারা সেখানে ওএমআর সিট পাওয়া যাচ্ছে। কালীঘাটেও পাওয়া যেতে পারে কি? অবশ্যই, হেডকোয়ার্টার। এবং তার জন্য নরেন্দ্র মোদী সম্মান দিয়েছে, অভিষেককে নিয়ে গেছে এতে। কোথায়? ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে আমাদেরকে। তোমার কতগুলো খুন আছে গো? আগে তো জানতাম যে খুন খারাপি, চুরি চামারির অভিযোগ থাকলে তার ভিসা হয় না, তার পাসপোর্ট হয় না। না, সে ডিপ্লোম্যাটিক ভিসাতে গোটা ওয়ার্ল্ডের নেতৃত্ব দেশের হয়ে। এখন আইন হয়ে গেছে। কিন্তু আমি ব্যাখ্যা করছি না, আমি কাউকে খারাপ বলছি, উদাহরণ দিলাম এটা। কে সেটাই বলবো না, সেটা বলবো না, চাকরি হয়ে যাবে সেটা বলবো না। এবার এই লোক যে করলো, যারা করলো, তাদের কজনের চাকরি নট হয়ে যাবে বলুন? এরা যদি চাকরির পরীক্ষা বসতে না পারে, তাহলে যারা এই পাপগুলো করলো তাদের চাকরি নট হওয়া উচিত কি? উত্তর কি বলুন? তাদের জেল হওয়া উচিত বলুন? তাদের ফাঁসি হওয়া উচিত বলুন? তাদের যাবজ্জীবন হওয়া উচিত বলুন? হয়েছে
সুপ্রিম কোর্ট কী করছে বলছে, মানে যে মূল অপরাধ করলো, সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, ওই মধ্যবর্তী নায়েব, গোমস্তা, হিরো হিরোইন, সুন্দরী, মন্ত্রী, এরা তো নাকি, আমি তো বলে দেবো কে করেছে, বলে দেবো কে কে করেছে, ধরলেই তো বলে দেওয়া যাবে কে ছিল এই সময় চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশন। সুবীরে কি আবেশ, শান্তি প্রসাদ, ও কি মানিক, অনেক শান্তি, সোনা মানিক, কল্যাণময়, ওম কল্যাণ, ধরা যাচ্ছে তো। কিন্তু সুপ্রিম কোর্ট যারা মূল অপরাধ করে এই কর্মগুলো ঘটালো, বোম্বা জানে গোপন গোপন কর্মটি, এরা বোম্বা জানে, আমি জানি, কাজী বাসুদেব জানে কে করেছে গোপন কর্ম, তো তাদের শাস্তি না, শুধুমাত্র যেটা ঘুষ দিয়েছে তাদের শাস্তি, ঘুষ যারা নিয়েই পাপকর্ম করে তাদের মুক্তি। এই মৌলিক কথা বললাম। বাংলার লোকের গর্জে উঠছে না কেন? বিভিন্ন রাজনৈতিক দল এই অর্থে আদালতে যাচ্ছে না যে অপরাধীদের শাস্তি কবে হবে। তোমার বাবার কাছে এসেছিল, আমার বাবার কাছে এসেছিল যে চাকরি করে দাও, চাকরি করে দাও, টাকা দিলে চাকরি হয়ে যাবে। ভুল করেছি আমরা, ভুল করেছি ওই টিচাররা। কিন্তু যারা এই প্রস্তাব নিয়ে এসে এই দুষ্কর্মটা করলো, যে বেআইনি কাছে করলো কি? শিক্ষক করেছে। র্যাঙ্ক জামটা করিয়েছে কি শিক্ষক? সাদা খাতে নিয়ে নাম্বার বসিয়েছে কি শিক্ষক? সেই শিক্ষকরা 15 লাখ টাকা আগে দিয়েছে, আবার 55 লাখ টাকা দেবে, যেন মগের মূল্য। আর যারা যোগ্য তাদেরও চাকরি যাবে ঠেলা। দু ভাইয়ের একজনের ক্যান্সার হয়েছে, একজনের ক্যান্সার হয়নি, দু ভাইকে ক্যান্সার অপারেশন করতে হবে। ওরা হয়নি দিকে তো ভাই ক্যান্সার অপারেশন কর, তাকে রে দে, কেমন দে, ইয়ে ভাই, এটা কোনো বিচার? যারা যোগ্য তাদের চাকরি রেখে দেয়, যারা ওই লিস্ট দিচ্ছে তাদেরকে তো পেটা না। আরে বাবা, সরকারের গাফলতির দায় কেন শিক্ষকরা নেবে? এটা ক্লিয়ার করুন না। যোগ্য শিক্ষকরা সহায়করা গাফলতির দায় কেন নেবে? সরকার কি করেছে, পাপ করেছে না করেছে, চুরি করেছে কি চামারি করেছে, আমার কি জানা দরকার আছে? আমি সরকার পরীক্ষা দিয়ে পেয়ে গেছি। সরকারই তুলে দিতে পারে তো, শিক্ষা মন্ত্রকই তুলে দিতে পারে। সব দায় তো শিক্ষক, শুধু শিক্ষকদের কেন, শিক্ষকদের শিক্ষা ব্যবস্থার তো দায়। ব্রাত্য বসু বলছে মুখ্যমন্ত্রী যা বলেছেন তাই। বাইরে কিছু বলতে পারবে? এরকম কোনো আইন পশ্চিমবঙ্গে আছে নাকি যে মুখ্যমন্ত্রী যেটা বলবে সেটা কোনো মন্ত্রী না বলবে? এরকম ক্ষমতা, রুলস আছে নাকি পশ্চিমবঙ্গে? এখন যদি তুমি শিক্ষা দপ্তরে থাকো, তোমাকে যদি মাননীয় বলে, তোমার মাথা থাকবে মাটির দিকে আর পা থাকবে আকাশের দিকে, তোমাকে সেইভাবে চলতে হবে। এই ক্ষমতা হিটলারেরও ছিল না। হিটলারের ক্ষমতা দিদির চেয়ে একটু কম ছিল, গায়ে গায়ে ছিল কিন্তু একটু কম ছিল। সবাই জানতো এটা। এটা কোনো সরকার চলছে, একটা ব্যক্তি চলছে। সরকার হাঁটছে মানে দিদি হাঁটছে, সরকার ঘুমোচ্ছে মানে দিদি ঘুমোচ্ছে, এরকম ব্যাপার। আমার বক্তব্য সুপ্রিম কোর্টকে, আজকে দেখলাম ওই গ্রুপে সব শিক্ষকরা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ বাড়ি চলে গেছে, আর একটা ভাগ সবার ঘরে ঘরে যাচ্ছে। কংগ্রেসের ঘরে যাচ্ছে, সিপিএমের ঘরে যাচ্ছে, তৃণমূল বিজেপির ঘরে যাচ্ছে, এমনকি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ঘরে যাচ্ছে। বাঁচান বাঁচা, কী করে বাঁচে? আবার ওদের তো ফাঁসি ডেট ঠিক হয়ে গেছে, 31শে ডিসেম্বর 2025 ফাঁসি হবে এই টিচারদের। কিন্তু নন টিচিংদের তাদের এখনই ফাঁসি হয়ে গেছে, তাদের সবার চাকরি চলে গেছে, যোগ্য অযোগ্য সব চলে। আইন কি বলছে? যে একটাও 100 জন দাগি আসামিকে ছাড়া যেতে পারে, কিন্তু একটাও নিরপরাধকে জেলে ঢোকানো যেতে পারে না। তো এখানে কী হলো? এখানে মেজরিটি হচ্ছে তো যোগ্য, তাহলে মাইনরিটি কিছু অযোগ্যের জন্য মেজরিটি যোগ্যতা বাদ দিয়ে দিল। এদিকে আইন কাঁদছে না? খুব ঠান্ডা মাথায় বলো, কে জাস্টিস কী রায় দিয়েছে আমি জানি না, ন্যাচারাল জাস্টিস যেটা বলে। আমি অপেক্ষা আছি কবে এই অপরাধকারীরা, যারা মূল অপরাধকারী, তারা সব জেলে থাকবে। এখন তো বন্ধ, স্কুল সার্ভিস তো বন্ধ হয়ে যাওয়া উচিত, ওটা তালা। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের তালা, মধ্যশিক্ষা পর্ষদের তালা, এটা তো হওয়া উচিত নাকি? এটা ভুল বললাম। শিক্ষা দপ্তরে তালা, চলবে না, বন্ধ সব। আর দিদিতে বলেছে ওই চপের দোকান করলে 3 তলা বাড়ি হয়, তাহলে ইউনিভার্সিটি কলেজ রেখে লাভ কি? বন্ধ করে দিতে সব, শুধু চপের দোকান করবো, 3 তলা বাড়ি হয়ে যাবে। যা আমাদের পশ্চিমবঙ্গটা কেউ চিড়িয়াখানা না, এই আলিপুর চিড়িয়াখানা লোক আর যায়? মনে যায় না, রাত জুড়েই তো চিড়িয়াখানা, বিভিন্ন প্রাণী পাগল টাগল সব চারিদিকে ঘুরে বেড়াচ্ছে।
আমি পরিষ্কার বলছি, খুব দুর্ভাগ্য। আমার মনে হয় আবার পুনর্বিবেচনা হোক। মাসুমবাবু, আমরা দেখলাম যে রাজ্যপাল বর্তমানে আমাদের রয়েছে সিবি আনন্দ বোস, তার বদলির একটা সম্ভাবনা হচ্ছে এবং তার জায়গায় আরেকজন ঢুকছেন যিনি বিচারপতি, প্রাক্তন বিচারপতি ছিলেন, একজন মহিলা, তার একটা আসার সম্ভাবনা হচ্ছে। আপনি কি বিশ্বাস করেন তিনি এসে খুব একটা কিছু করতে পারবে পশ্চিমবাংলায়? তার 1.5 বছর লাগে বাংলাকে জানতে। তার বাতের অসুখ নেই তো, আবার ট্রিটমেন্ট চলবে কিছুদিন ধরে। বাংলাকে জানো, প্রথমে আ লিখো দিদি করবে, তারপর বলে বিশাল অসাধারণ দিদি, এটা কিছুদিন চলবে। মানে মধুচন্দ্রিমা পর্ব আছে, আবার ঝগড়াঝাড়ি পর্ব আছে আর কি। এই পর্ব করতে করতে 26 ইলেকশন চলে আসবে, সব শেষ হয়ে যাবে। আমার মনে হয় রাজভবনে তালা দিয়ে দেওয়া ভালো, কারো থাকার দরকার নেই, ফাঁকা করে দেওয়া উচিত। ওটা কী হবে থেকে বলতো, থেকে কী হবে বলো না? বাংলার মাটিকে যারা চেনে তাদেরকে ওখানে বসালে কিছু কাজ হতে পারে। বাংলার মাটিকে যারা চেনে, চিনতে গেলে 1.5 বছর চলে গেলে আর করবে এটা কি? চিনতে 1.5 বছর। এমন কোনো প্রতিবাদী স্বচ্ছ সদ্মুখ যদি থাকতো, ওই ঘরটার পবিত্রতা থাকতো, আমি মনে করি। অকাজ শুধুমাত্র খিস্তা খিস্তি, গালা গালি। সেক্ষেত্রে যদি আপনার নাম উঠে আসে কোনোভাবে, আপনি এখানকার ভূমিপুত্র, আমাকে দেখলে লোক জনে মরে যাবে। সৎ লোক একদম চলবে না, অ্যাডজাস্ট করে চলো। অ্যাডজাস্ট করলে খুব পৃথিবীর ভয়ঙ্কর কথা। মানে সাপের মুখে চুমু খা, ব্যাগের মতো চুমু খা, এগুলো বলে অ্যাডজাস্ট। মানে ও চুরি করছে, ওর সাথে অ্যাডজাস্ট করে নাও। তোমারও কিছু মালু এলো, তারও কিছু মালু এলো, এগুলো বলে অ্যাডজাস্ট। অন্যায় চলছে দেখে চুপ করে ঘরে চলে যাও, ঘরে বসে টিভি চ্যানেলকে বাইট দাও, এটাকে অ্যাডজাস্ট বলে। ঘরে গেল, টিভি চ্যানেল ধরলো, বাইট দিল। অন্যায় হচ্ছে, চুপ করে চলে যায় বাড়িতে। আমাদের মতো লোককে পাত্তা দেবে কেন? বাঙালি মুসলমান একদম চলবে না। বাঙালি মুসলমান তাদের দুধের গাই। 77 বছর চলে গেছে পশ্চিমবঙ্গের, 30 বছর কংগ্রেস আমল, ঠান্ডা লেগে গেছে আবার। 34 বছর বাম আমল, আর 12 বছরের দিদির আমল। 77 বছর চলে গেছে। কেউ কেউ দুধের গাইটা জোরে বলেছে, যেমন দিদি বলেছে। কেউ কেউ ফুস করে বলেছে, কেউ কেউ মনে মনে বলেছে, যেমন কংগ্রেস আর সিপিএম। জোরে বলেনি, ভোটটা দিয়ে দিয়েছে, ঠিক জোরে বলেনি। 1953 সালে পশ্চিমবঙ্গের মুসলিমদের চাকরি ছিল 7%। বামরা যখন ক্ষমতা ছাড়ছে, পশ্চিমবঙ্গের মুসলমানদের সরকারি চাকরির পার্সেন্ট হয়েছিল 2.1%। 7% ভালো না, 2.1 ভালো। কিন্তু বুঝতে পারিনি, ভোট দিয়েছে। দিদি এলেন, এসে ওবিসিটাকে এমন কায়দা করে দিলেন, মানে বেআইনি নিয়োগ আর কি, সবাইকে ওবিসির মধ্যে ঢুকিয়ে দিলেন। পুরো আইনের মধ্যে পড়ে গেছে, ওবিসি শেষ ছিল না, গ্রুপ এ গ্রুপ বি সব গেছে, ঠিক আছে। এবারে এতদিন পরে ওই অন্য রাজ্যের লোক, গুজরাটের, ওর নাম হলো কি, ইরফান পাঠান না ইউসুফ পাঠান, ভালো ক্রিকেটার, তাকে ওই একটু আন্তর্জাতিক মহলে পাঠাতে চেয়েছিল নরেন্দ্র মোদী। দিদির পছন্দ হয়নি, মুসলমান আবার। আমি জানি না, এটা বলেনি, আমি অনুমান করে নিয়েছি, আমার তো গায়ে লাগছে। অভিষেক খুব ভালো, সৎ পবিত্র, বিরাট জ্ঞানী, পাঠিয়ে দিয়েছে। সৎ অভিষেক, বিশাল সৎ নাহলে ডিপ্লোমেটিক ভিসা পাবে কেন? নরেন্দ্র মোদী অভিষেকের বিরুদ্ধে একটা কথা বলতে পারবে, ডিপ্লোম্যাটিক ভিসা পাবে? ভারতের অ্যাম্বাসাডার, ব্র্যান্ড অ্যাম্বাসাডার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তো বলছো ভালো কথা, সেই যে জাপানি ভাষা বলছে তো, দিদি থেকে জাপানি ভাষা শিখে নিয়েছে। শুভেন্দু অধিকারী বলে কয়লা ভাইপো চোর, এইসব নাম করে বলে, নাম না। তো কদিন পরে তো 31 তারিখে তো নরেন্দ্র মোদী আর অমিত শাহ 29 তারিখে আসবে, জিজ্ঞেস করতে পারে তো। একটা মুসলিম পাঠাতে চেয়েছিল নরেন্দ্র মোদী, ধর্ম জাতি বর্ণ শ্রেণী নির্বিশেষে, রাজনীতি নির্বিশেষে আমরা সবাই সমান, আমরা সবাই ঐক্যবদ্ধ, এটা প্রমাণ করতে, বিশ্ব মাঝারে প্রমাণ করতে। তার মধ্যে মুসলমান নিয়ে তো একটা প্রশ্ন, পাকিস্তান মুসলমান, তো কিছু মুসলিম মুখ, ভালো মুখ পাঠাতে চেয়েছে, ভালো কাজ দিয়েছে ভালো করে। দুধের গাড়িটা আবার আন্তর্জাতিক মালে যাবে, দুধের গাড়ি শুধু দুধ দেবে, ভালো দুধ দেয়, মারপিট ভালো করে। দুধের গাড়ি প্রমাণ কি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, মন দিয়ে শোনো, গোটা রাজ্যবাসী মন দিয়ে শোনো, অনেক বড় ডায়লগ মারা বসে এই কথা বলবে, কাজী বংশ কথা বলবে, আর কে বলবে? আর কে আছে পশ্চিমবঙ্গ?
৭৭ বছরের যে সরকার, এই যে পশ্চিমবঙ্গ, 30 বছর কংগ্রেস আবার উচ্চারণ করছে, 34 বছর বাম আর 12 বছর তৃণমূল। পশ্চিমবঙ্গ থেকে অন্তত 200 জন পদ্ম অ্যাওয়ার্ড পেয়েছে 77 বছর। কত? প্রতি বছর দুজন পায়। 77 বছরে প্রায় 200-র কাছে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী। এটা হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেশের, ওয়ান অফ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতরত্নের পরেই। এটা একটা জাতির মর্যাদার প্রশ্ন। 77 বছর ধরে 200 জনের মধ্যে 1/3 হচ্ছে মুসলমান পশ্চিমবঙ্গে। একটা মোল্লা পাইনি, দুধেলাই পাইনি। দুধেলাই মর্যাদা পাবে কেন? যদি বলে একটা মোল্লা পশ্চিমবঙ্গে কি যোগ্য পয়দা হয়নি, তাহলে তো বড় প্রশ্ন। তাহলে তো খুব খারাপ অবস্থা পশ্চিমবঙ্গ মুসলমানদের। একটা মুসলমান কি পদ্ম অ্যাওয়ার্ড পাওয়ার মতো যোগ্য হয়নি 77 বছরে? ওই কাজী নজরুল ইসলাম বলে কবি একজন আছে না, সেও বিশাল অযোগ্য ছিল। ইস, কি অযোগ্য রে ভাই, তাকে পদ্মশ্রী দেওয়া যায়। শাহেদ মুস্তফা সিরাজ বা মৃত্যুর পরও তো অনেকে পায়, মুস্তফা আলী, এরাও পেতে পারত। আমি কথার কথা বলছি। একটা মোল্লার জন্য কেউ রেকমেন্ড করলো? কংগ্রেস সরকার রেকমেন্ড করলো। কংগ্রেস সরকার তো ক্ষমতা দিয়েছিল, বামেরা ক্ষমতা না থাকলে ঘর সংসার করেছে কেন্দ্রের সাথে, দিল্লির সাথে, কংগ্রেসের সাথে। রেকমেন্ড করতে পারতো, করেনি। মমতা ব্যানার্জি কার সাথে ঘর সংসার করেনি? বিজেপির সাথেও করেছে, কংগ্রেসের সাথেও করেছে। রেকমেন্ড করতে পারতো, এই আমাদের একটা দুধের গাইকে পদ্ম অ্যাওয়ার্ড দিতে হবে, যোগ্য লোক, বলেনি। নরেন্দ্র মোদী কোত্থেকে বেরো যায় না, তার দলবল খোঁজ পেয়ে গেল কাজী বাসু আক্তারের। 77 বছর পরে এই প্রথম একটা মোল্লা শিক্ষা সাহিত্য পদ্মশ্রী কাজী বাসু আক্তার। এই যে এটাকে মুখটা দেখি, এই মুখটা, এই যে নরেন্দ্র মোদী খুঁজে পেয়ে। তো বাঙালি মুসলমান তো কোনোদিন রাজ্যপাল হয়নি। যে বাংলার মাটিকে বোঝে, দেশকে ভালোবাসে, দেশের জন্য রক্ত দিয়েছে, জ্ঞান গম্ভীর আছে, পড়াশোনা আছে, অন্যায়ের প্রতিবাদ করতে পারে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মৃত্যু মুখে পড়তে পারে, শিল্প সংস্কৃতি জানে। দিদিকে মানে কিনা বলতে পারছি না। সেক্ষেত্রে আপনি পদ্মশ্রী পাবক এত হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন এবং আপনি শিক্ষাবিদ, আপনার মতন একজন ব্যক্তিত্বকে যদি রাজ্যপালের চেয়ারে বসানো হয় বাংলার এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে তো একেবারে সেদিক থেকে বাঙালিরই তো ভালো। না, অন্যজনের মনে লাগতে পারে কালো। কার মনে কালো? জানি না ভাই, এসব কত এখানে কাঁটি করা তো প্রধান কাজ। কাঁটি, অনেকগুলো কাঁটি আছে না, বাঙালিদের কাঁটি করবে না, কাউকে সহ্য করতে পারবো না। পাশে রোজ টিভি চ্যানেলে বসে তাকে রাজ্যপাল করে দেবে। রাজ্যপাল একটা বয়স্ক লোক আসবে, থুর থুর করে আসবে, অন্য রাজ্য থেকে আসবে, তার বাতের রোগ আছে, দুটো পাই বাত, অসুস্থ হয়ে পড়ে যাবে। সে কখনো ABCD শিখবে, পশ্চিমবঙ্গে জানবে, জানতে জানতে 1.5 বছর, 26 ইলেকশন শেষ। 26 ইলেকশন শেষ, থাকলি কি না থাকলি কি। অন্যরা বলবে এগুলো বোঝায় খামামি, পয়সা খরচা করছে কেন? আরে রাজ্যপালকে অর্থবহ হতে হবে। রাজ্যপাল প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বুঝে নেবে রাজ্যের, রাজ্যের প্রত্যেকটা ক্ষয়রোগকে মোচন করার জন্য আমরণ লড়ে যাবে রাজ্যপাল। শুধু খাবে না মুরগা মশলা, এই জন্য রক্ত ঠিক হতে হবে, বোধ থাকতে হবে। কে কত বড় লয়ার, কে কত বড় জাস্টিস, এটা যেন লাভ নেই। কী হবে জাস্টিস, কী হবে? একটা রাজ্যপাল সে হবে রাজ্য মনস্ক ব্যক্তি, রাজ্য সম্পর্কে তার জ্ঞান থাকবে, মানুষ সম্পর্কে তার জ্ঞান থাকবে, সমাজ সম্পর্কে তার জ্ঞান থাকবে, সোসাইটি সম্পর্কে তার জ্ঞান থাকবে, সংস্কৃতি সম্পর্কে তার জ্ঞান থাকবে। এখানকার সংস্কৃতিকে বুঝতে হবে, মানুষের কান্না বুঝতে হবে। কৃষ্ণেন্দু যে মারা গেল কুরকুরি খেতে গিয়ে, কেন মারা গেল, কোথায় বিবেক ধ্বংস হচ্ছে, এটা বুঝতে হবে তাকে। হ্যাঁ, জগদীশ ধনখড়জি ছিলেন, তিনি কিন্তু যেতেন, গালও খেতেন, প্রচুর গাল খেতেন। কত স্ত্রী বলেছিল না, ভেড়াশ্রী কী সব বলেছিল না, গরুশ্রী, ভেড়াশ্রী, যা পারে বলে দিয়েছিল, সব বলেছিল না, চারটি স্ত্রী, সব অনেকগুলো স্ত্রী দিয়েছিল, পদ্মশ্রী দেয়নি, এগুলো বলেছিল আর কি। তারপরও মাননীয়া যখন উপরাষ্ট্রপতি নির্বাচন হলো, মাননীয়ার কি টান ধনখড়জির প্রতি। নিজে ওই ভোটাভুটিতে না গিয়ে ধনখড়জি যখন জিতে যেতে পারে সেই বন্দোবস্ত করলেন, এতগুলো স্ত্রী বলার পরও। যখন বলে রক্ত লাল হয়ে গেছে, একদম হাত রক্তে মাখা, কার? বুদ্ধদেব ভট্টাচার্য। সেটা কি খুনি? কে বলতেন? মাননীয়া। মৃত্যুর আগে এমন ভাব নেওয়া হলো যেন বুদ্ধদেব ভট্টাচার্য মানবিক লোক, মাননীয় চোখের কেউ হতেই পারে না। ফলে রাজনীতির লোকদের কথা তো কিছু আসে যায় না। আমি কি করছি আমার জীবনাবলী বলে দেবে, অ্যাক্টিভিটি বলে দেবে, পাল্টি করল কিনা। আমরা আপনার প্রধান সৎ ব্যক্তি যদি রাজ্যপালের চেয়ারে বসে, দেশের রাজ্যের উন্নয়ন, আপনি কি এ বিষয়ে কথা বলেছেন কখনো বিজেপির উচ্চস্তরের সাথে? আমি কারোর সাথে কথা বলি না। আমাকে কেন যে পদ্মশ্রী দিল, আর পশ্চিমবঙ্গ সরকার কেন যে শিক্ষারত্ন দিল, আমার মাথা দিয়ে আসছে না। আবার একটা পত্রিকা আছে, এই যে দেখুন দ্রোণাচার্য দিয়েছে আমাকে, দেখুন ওই
সে আমার লেখা ছাপে না এখন, কিন্তু আমাকে আবার রাজ্যের সেরা প্রিন্সিপাল অফ দ্য ইয়ার 2016 করে দিয়েছে। লেখা ছাপলে মনে হচ্ছে কেউ মারবে আর কি ওদেরকে, আমার লেখা ছাপা যাবে না। এতগুলো অ্যাওয়ার্ড, এতগুলো আপনার পাশে কৃতিত্ব আছে, আপনার মতো মানুষকে তো দরকার। কেউ তো বলে চারটি, আমাকে বলে মমতা ব্যানার্জি, কেউ কেউ বলে, মানে বলছি আর কি, আমাদের সমাজের কেউ কেউ শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী পেয়েছে, তাদের আনন্দ নেই। একটা লোকের নাম বলবো, একটা লোকের নাম হচ্ছে ওই ফাদার অফ ডেন্টিস্ট্রি ইন ইন্ডিয়া, ভারতের দন্ত চিকিৎসার জনক ডক্টর রফিউদ্দিন আহমেদ। এই ডক্টর আহমেদ ডেন্টাল কলেজ আছে না, তিনি প্রতিষ্ঠাতা এবং এশিয়া মহাদেশের প্রথম ডেন্টিস্ট এবং ডেন্টাল সায়েন্টিস্ট বলা যায়। এত বড় গর্বের ব্যক্তি তিনি, মুসলমান লোকদের কাছে তিনি অপাঙ্ক্তেয়। কেন? তিনি নামাজ পড়তেন না। এপিজে আব্দুল কালামকে উনি যেন বেঁচেছিলেন তখনও পর্যন্ত ওনাকে কাফের বলা হতো, এপিজে আব্দুল কালাম। কাজী নজরুল ইসলামকে কাফের বলতে এরা। জাতিটা হালকি দেখেছে তো, দুধেলাই হয়েছে, এই জন্য দুধেলাই হয়েছে। এই জাতি থেকে যোগ্য লোকদের রেকমেন্ড যায় না তো, এই জাতি থেকে যোগ্য লোকদের রেকমেন্ডেশন যাবে না, জ্বলে পুরো ছারকার হয়ে যাবে, কিছু উঠতে পারে কাঁকড়ার মতো, কেউ উঠছে টেনে ফেলে দাও। আমি বড় কথা না, আমরা বড় কথা। সমাজে এখনও ভালো মানুষ বেঁচে আছে। ভালো মানুষকে যদি ভালো জায়গায় না রাখা হয়, এই সমাজ বাঁচবে না। এই পরিষ্কার কথাবার্তা। কোন পার্টি করছে বড় কথা না, কোন মানুষগুলোকে ওই জায়গায় বসানো হচ্ছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পচে যাওয়া, ধসে যাওয়া, দুর্গন্ধ বেরোচ্ছে এমন লোকগুলোকে বড় বড় জায়গায় বসিয়ে রেখে দেওয়া হয়েছে। খোঁজে দেখুন, সব জায়গায় গন্ধ বেরোচ্ছে, গন্ধ গন্ধ আর গন্ধ। পশ্চিমবঙ্গে ভালো করতে গেলে পশ্চিমবঙ্গে এখনও কিছু বিবেক বেঁচে আছে, এখনও কিছু মানুষ বেঁচে আছে, তাদেরকে ভালো ভালো জায়গায় নিয়ে তাদেরকে কাজে লাগাতে হবে। এটাতে ব্যর্থতা, আমরা কাজে লাগাতে পারছি না। যুব সম্প্রদায় কাজ খুঁজে পাচ্ছে না, তারা চাকরি করবে কি, তাদের মুখের কাছ থেকে তাদের অন্ন বস্ত্র কেড়ে নেওয়া হলো, তাদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হলো। কোথায় শান্তি? ফলে আপনি আমার কথা বলছেন, আমি আমার কথা কি বলবো? আমার কথা মানুষ বুঝবে, যারা দিল্লিতে আছে তারা বুঝবে, যারা নিয়ন্ত্রক তারা বুঝবে। তবে আমি এটাও বলতে পারি, আমাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর নমিনি করা হয়েছে, রাজ্যপাল মহোদয় করেছেন। খোঁজ নিয়ে দেখুন কি অ্যাক্টিভিটি আমার, যে কাজ কেউ করতে পারেনি এমন কিছু কাজ আমি করতে পেরেছি। এটা বলতে ভালো রাজ্যপালের চেয়ারে বসলে তাহলে আপনি তো ভালো কাজ করবেন। আমি বলবো কী করে, এখন তো বলা কোনো ঠিক নাকি। আমার মতো লোককে বিবেচনার মধ্যে কখনই আনবে না, আমি নিশ্চিত থাকি। আমি আশা করি না কিছু চলবে না, আমি কেন, আরও যোগ্য লোক আছে, চলবে না। এটা বাংলার ভবিতব্য। এই যে ইলেকশনগুলো হলো, শুধু কে কত ফৌজদারি মামলা কার বিরুদ্ধে কত আছে, কত দেওয়ানি মামলা আছে। আচ্ছা বলুন তো, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যে কোনো 100টা লোককে বাঁচুন রাস্তায়, 100টা লোককে বেছে এক কাজে করুন, করে দেখুন তাদের বিরুদ্ধে কটা ফৌজদারি মামলা আছে আর কটা দেওয়ানি মামলা আছে। বিশেষ করে ফৌজদারি মামলা, খুন খারাপি, ধর্ষণের মামলা, চুরি চামারি মামলা দেখুন। আর পার্লামেন্টে যান আর বিধানসভায় যান, 100 জন বিধায়ককে বের করে নিয়ে আসুন, এই আমাদের পশ্চিমবঙ্গ পার্লামেন্ট থেকে বের করে নিয়ে আসুন, এই বিধানসভা থেকে, দেখবেন তাদের মধ্যে ওই ফৌজদারি মামলা, খুনের মামলা, চুরির মামলা, দাঙ্গার মামলা, ধর্ষণের মামলা, এই আম লোক অপেক্ষা অনেক বেশি আছে। অর্থাৎ জনপ্রতিনিধি কারা? মূলত অ্যান্টি সোশ্যাল না। যে সমাজে অ্যান্টি সোশ্যাল জনপ্রতিনিধি হবে, সেই সমাজ বা দেশ কি ভালো থাকবে? তাই উত্তর নেব। একেবারে শেষ প্রশ্ন, যদি কাজী মাসুম আক্তারকে রাজ্যপাল করা হয়, ফোন আসে, আপনি রাজ্যপাল হবেন? হ্যাঁ না? দেখুন, প্রথমত ফোন আসবে না, আমি নিশ্চিত। তখন ভাববো এখনই উত্তর দিয়ে দেবো, আমাকে এত তাড়াতাড়ি উত্তর দেওয়া যায়? কেন নেবে? কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে কোনো রাজ্যে সেই রাজ্যের লোককে রাজ্যপাল করা যায় না। যে রাজ্যে সে অধিবাসী সেই রাজ্যের লোককে রাজ্যপাল করা যায় না, এটা বিধি। তারপরও পশ্চিমবঙ্গে কিন্তু জাস্টিস শ্যামল সেন তিনি রাজ্যপাল হয়েছিলেন, তবে তার নামের আগে, রাজ্যপালের নামের আগে ওখানে ছিল একটা ওয়ার্ড, অ্যাক্টিং রাজ্যপাল। আমি অ্যাক্টিং রাজ্যপাল হতে পারবো। অ্যাক্টিং রাজ্যপাল হতে চান? মানে হতে চান না, হতে পারবো আইনত। এমনি রাজ্যপাল পশ্চিমবঙ্গে হওয়া যাবে না। আমি কাশ্মীরের রাজ্যপাল হতে পারি বা অন্য কোথাও, আপনিও তাই হতে পারেন, কিন্তু ওই রাজ্যের রাজ্যপাল হতে গেলে একই রাজ্যের অ্যাক্টিং রাজ্যপাল হতে হবে। অর্থাৎ অ্যাক্টিং রাজ্যপাল হওয়ার প্রপোজাল আসে কিনা আদৌ আমার কাছে একেবারে দুঃস্বপ্নের মতো, এটা আসবে বলে মনে হয় না। জাস্ট অরণ্য রোদন টাইপের একটা বিষয়, আমি এটা নিয়ে ভাবছি না। আর এটা অনেক পরের কথা। আমি আমার কাজটা আজীবন করে যাব।